একটা গ্রামে সম্পদ নামের 20 বছরের একটা ছেলে থাকত। সম্পদ একজন অনাথ ছেলে ছিল, যে গ্রামের চৌধুরীর ধাবাতে খাবার বানানোর কাজ করত। এই তুমি তাড়াতাড়ি হাত চালাও না, আরে গ্রাহকেরা টেবিলে খালি বসে রয়েছে তো। আজকে ডাল মাখনি দিয়ে আমি একটা অন্য জিনিস বানাচ্ছি, দেখবেন আজকে ডাল খেয়ে গ্রাহকরা আঙুল চাটতে থাকবে। আরে আঙুল চাটার কথা তুই পরে দেখিস তো, আগে খাবারটা নিয়ে আয়, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি বাবু, একটু অপেক্ষা করুন, 5 মিনিটের মধ্যে আমি সমস্ত গ্রাহকদেরকে খাবার দিয়ে দেব। চৌধুরী রান্নাঘরের বাইরে চলে যান। কিছুক্ষণ পর সম্পদ গ্রাহকদেরকে খাবার দেয়। সম্পদের হাতের বানানো ডাল মাখনি সমস্ত গ্রাহকদের খুব পছন্দ হয়। ওই গ্রাহকদের মধ্যেই অর্জুন চৌধুরীর কাছে এসে বলে, আজকের ডাল মাখনির কোনো জবাব নেই চৌধুরী বাবু, পেটটা তো ভরে গেল কিন্তু মনটা ভরল না। এখন আমি কি করতে পারি অর্জুন? আমার ধাবার খাবারই এত ভালো যে লোকেদের পেট তো ভরে যায় বটে, কিন্তু মন ভরে না। আমার বউ খুব ভালো খাবার তৈরি করে। এ আবার কিরকম কথা বলছেন চৌধুরী বাবু? আপনার স্ত্রী তো শুধু আপনার পাশে বসে বসে পয়সা গুনতে থাকে, তাই না? ভোজন তো আমাদের গ্রামের সম্পদ তৈরি করে, ওর প্রশংসা করতে আপনার কি খুব কষ্ট হয় নাকি? হ্যাঁ, এইটুকু বলে অর্জুন ওখান থেকে চলে যায়। চৌধুরী রাগের চোটে নিজের স্ত্রী রুকমণির দিকে তাকিয়ে বলেন, দেখতে পাচ্ছ তুমি, কতবার আমি তোমাকে বলেছি যে তুমিও রান্নাঘরে সম্পদকে একটু সাহায্য করো। আমি একসাথে একটা কাজই করতে পারি, এক তো টাকা গুনতে পারি, নয়তো রান্নাঘরে গিয়ে চেয়ারে বসতে পারি। তুমি সারা জীবন মূর্খই থাকবে, বুঝলে? একবার ভেবে দেখো, কালকে যদি এই সম্পদ আমাদের ধাবা ছেড়ে চলে যায় তাহলে কি হবে? আরে লোকেদের মুখে মুখে ওর তৈরি করা খাবারের স্বাদ লেগে আছে যে, সেই জন্য আমি সবাইকে বলি যে ওই খাবার দাবারগুলো ও নয় বরং তুমি তৈরি করো। কিন্তু তুমি আমার কথা বোঝোই না একবারও। তুমি একদম ঠিক বলছো, এই কথাটা তো আমার মাথায় এলোই না। কাল থেকে আমিও সম্পদের পাশে চেয়ার লাগিয়ে বসেই থাকবো। পরের দিন সম্পদ যখন ধাবায় আসে, তক্ষুনি চৌধুরী সম্পদের দিকে তাকিয়ে বলেন, সম্পদ, আজ থেকে আমার বউও তোমার সাথে রান্নাঘরে থাকবে। চৌধুরী বাবু, মালকিনকে কেন বিরক্ত করছেন? আমি তো আছি রান্না করার জন্য। আরে যা বলেছি তুমি তাই করো না, এর থেকে বেশি কথা বলো কেন? ঠিক আছে চৌধুরী বাবু, যেমন আপনি বলবেন তাই হবে। রুকমণি সেই দিনের পর থেকে সম্পদের সাথে রান্নাঘরেই বসে থাকত। কিছুদিন পর চৌধুরী সমস্ত গ্রাহকদের বিশ্বাস দিয়ে দেয় যে যেই খাবার তার ধাবায় পাওয়া যায় সেই খাবার তার স্ত্রী রুকমণি বানায়। একদিন সম্পদের কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল, তক্ষুনি ওখানে চৌধুরী চলে আসে। চৌধুরী বাবু আপনি? আমি তো ধাবাতেই আসছিলাম। আমি তোমাকে এখানে এই কথা বলতে এসেছি যে আমার ধাবায় আর তোমাকে কাজ করতে হবে না, বুঝতে পেরেছো তো? এসব কি কথা বলছেন আপনি চৌধুরী বাবু? যতদূর আমি জানি আমি তো অনেক পরিশ্রম করে রান্না তৈরি করি, আর আমি আপনাকে কখনো নালিশ জানানোর সুযোগও দিইনি। আরে এইসব ভেবে আমার কোনো লাভ হবে না সম্পদ। তোমার জন্য আমার ধাবার নাম একেবারে বদনাম হয়ে যাচ্ছে। আপনি কি কথা বলছেন চৌধুরী বাবু? যতদূর আমি জানি, যবে থেকে আমি ধাবায় কাজ করছি তবে থেকে তো আপনার ধাবা আগের থেকে বেশি চলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশি চলছে, কিন্তু শুধু তোমার নামে। আরে আরো কয়েকদিন আমি যদি তোমাকে আমার ধাবায় কাজ করতে রাখি না, তাহলে হয়তো আমার ধাবার নাম চৌধুরী ধাবার নামের বদলে সম্পদ ধাবা হয়ে যাবে। এমনটা করবে না চৌধুরী বাবু, আমি একজন অনাথ, আর এই কাজ ছাড়া আমি অন্য কোনো কাজ করতেও জানি না। সেটা তোমার সমস্যা, আমার না। আজকের পর থেকে তোমাকে যেন আমি আমার ধাবার আশেপাশে না দেখি, না হলে ঠ্যাং কোড়া করে বাইরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এইটুকু বলে চৌধুরী রাগের চোটে ওখান থেকে চলে যান। সম্পদ বেরোজগার হয়ে যায়। ক্লান্ত হয়ে সম্পদ গ্রামের প্রধানের কাছে চলে যায়। আমি সব কিছু জানি সম্পদ, যে চৌধুরী বাবু তোমার সাথে কি করেছে, কিন্তু তুমি তো জানোই যে চৌধুরী আমার থেকে অনেক বেশি শক্তিশালী আর ধনবানও বটে। আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না। প্রধানমশাই, আমি আপনার সাথে চৌধুরীবাবু লড়াই করতে বলছি না, আমি শুধু সাহায্য চাইছি। আপনি তো জানেনই যে আমি একজন অনাথ। কয়েক বছর আগে আমার মা বাবা একা ছেড়ে চলে গেছে, আর আমি আমার গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না। তুমি কি বলতে চাও বলো তো? প্রধানমশাই, আমি শুধু রান্না করতে চাই। তোমার বাবা খুব ভালো রাঁধুনি ছিলেন বটে। প্রধানমশাই, আপনি আমাকে সামান্য একটু সাহায্য করুন না। আমি আমার গ্রামে একটা নিজস্ব ধাবা খুলতে চাই। আপনি কি আমাকে সামান্য কিছু পয়সা দিতে পারবেন? যখন আমার ধাবা ভালোভাবে চলবে তখন সব পয়সা আপনাকে ফেরত দিয়ে দেব। ঠিক আছে, গ্রামে আমার যে খালি জমিটা পড়ে রয়েছে সেখানে তুমি তোমার ধাবা খুলো।
তার জন্য যা পয়সা লাগবে আমি তোমাকে দিতে রাজি আছি, ঠিক আছে? প্রধানের কথা শুনে সম্পদ খুশি হয়ে ওঠে। সম্পদ খুব পরিশ্রম করে খালি জমিনে ধাবা বানাতে শুরু করে। প্রচন্ড পরিশ্রম করার পর সম্পদ ওখানে ধাবা বানিয়ে তৈরি করে দেয়। কিছুদিন পর সম্পদের ধাবায় গ্রাহক আসতে শুরু করে, আর এই কথাটাই চৌধুরীও জানতে পেরে যায়। আমি যা ভয় পেয়েছিলাম সেটাই হলো রুকমণি। ওই অপদার্থটা নিজের ধাবা গ্রামে খুলে দিয়েছে। এখন লোকজন আমার ধাবাতে কম, ওর ধাবাতে বেশি যায়, বুঝলে? তোমার মাথায় তো শিয়ালের মতো বুদ্ধি আছে, সেই বুদ্ধির ব্যবহার করো আর ওর ধাবা বন্ধ করিয়ে দাও। তুমি একদম ঠিক কথা বলেছো। আমার এই শিয়ালের মতন বুদ্ধি দিয়ে কিছু একটা উপায় খুঁজে বের করতেই হবে। চৌধুরী খুব চালাকি করে গ্রাহকদের নিজেদের কথায় ফাঁসিয়ে দেয়। ওই গ্রাহক সম্পদের ধাবায় চুরি করে ভোজনের মধ্যে চৌধুরীর আনা ওষুধ মিশিয়ে দেয়। এই দিন যে কেউ সম্পদের ধাবার খাবার খায় তাদের পেট খারাপ হয়ে যায়। পরের দিন সম্পদের ধাবার বাইরে গ্রামের লোকেদের ভিড় জমা হয়ে যায়। একজন ব্যক্তি রাগের চোটে সম্পদকে বলে ওঠে, এই তোমার ধাবা খুব ভালো চলছে বলে তোমার ক্ষমতা তুমি ভুলে গেছো? আপনি কি বলছেন? না আমি আবার কি করলাম? কি করেছো? আরে কালকে আমি তোমার ধাবাতে ডাল খেয়েছিলাম, আর সেই থেকে আমার পেটটা খারাপ হয়ে রয়েছে। আর এখানে যতজন মানুষ রয়েছে সবার পেট খারাপ করেছে, আর এই সব কিছুর দায়ী হচ্ছে তুমি। তুমি অবশ্যই খাবারে কিছু না কিছু উল্টোপাল্টা মিশিয়েছো। আপনার কিছু ভুল হচ্ছে, বুঝলেন তো? আমি খাবারে কিছু মেশাইনি। আজকের পর থেকে আমাদের মধ্যে কেউ তোমার ধাবায় খাবার খেতে আসবে না। নিজের রান্না করে নিজেই খেও, ঠিক আছে? এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায়, আর সম্পদ চোখে জল নিয়ে নিজের ধাবার ভেতরেই বসে থাকে। সম্পদ আবার বেরোজগার হয়ে যায়। কিছুদিন পর সম্পদের ধাবায় প্রধান এসে বলেন, সম্পদ, তুমি আমার কাছ থেকে যে পয়সাগুলো নিয়েছিলে সেগুলো আমায় কবে ফেরত দেবে? প্রধান মশাই, আপনি তো জানেনই যে আমার ধাবাতে আর কোনো গ্রাহকই আসছে না। আরে ওইসব আমি জানি না, ঠিক আছে সম্পদ? ওই পয়সা আমার এখন লাগবে, আর সেটাও সুদ সমেত। প্রধানের কথা শুনে সম্পদ প্রচন্ড অবাক হয়। আমাদের মধ্যে সুদের তো কোনো কথা হয়নি। আমি তোমাকে বলেছিলাম, তুমি হয়তো শুনতে পাওনি। পরশুর মধ্যে আমার পয়সা সুদ সমেত যদি ফেরত না দিয়েছো তাহলে আমি তোমার বাড়িও তোমার কাছ থেকে কেড়ে নেব, আর সেটা বিক্রি করে আমি আমার পয়সা উসুল করে নেব। এমনটা করবেন না প্রধান মশাই, আমি অনাথ। আপনি যদি আমার থেকে আমার বাড়িটাই কেড়ে নেন তাহলে আমি কোথায় যাব? তোমাকে আমি 2 দিনের জন্য সময় দিলাম। এইটুকু বলে প্রধান ওখান থেকে চলে যান। 2 দিন পর প্রধান সম্পদকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে দেয়, আর তার ধাবাও ভেঙে দেন। সম্পদ চোখে জল নিয়ে একটা হাইওয়ের ঘন গাছের নিচে বসে নিজের ভাগ্যের উপরে কাঁদতে শুরু করে। সম্পদকে কাঁদতে কাঁদতে সকাল থেকে বিকেল হয়ে যায়। তক্ষুনি সে দেখতে পায় সেই গাছের ওপরে একটা পাখির বাসা আছে, যার ওপরে একটা চিল উড়ে বেড়াচ্ছিল। এই চিলটাকে এখান থেকে তাড়াতেই হবে, না হলে ওর বাসাটা ভেঙে দেবে মনে হচ্ছে। আমার ঘর রক্ষা করার জন্য গ্রামের একটা মানুষ এলো না, কিন্তু আমি এই অসহায় পাখিটার ঘর ওই চিলটাকে নষ্ট করতে দেব না। সম্পদ চিলকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তখন ওখানে একটা চমৎকার হয়। সেই পাখির বাসায় বসে থাকা ছোট্ট পাখি সম্পদের কাছে এসে বসে পড়ে, আর একটা জোরদার ধামাকা হয়ে একটা সুন্দর মেয়েতে পরিবর্তিত হয়। কে তুমি? অনেক বছর আগে একটা সাপের কারণে আমাকে পাখি বানিয়ে এই বাসায় বন্দি করে দেওয়া হয়েছিল। যদি তুমি সেই চিলটাকে না তাড়াতে তাহলে সেই চিল আমাকে মেরে আমার বাসাই ভেঙে দিত। সে একটা চিলের রূপে রাক্ষস ছিল। কিন্তু তুমি তোমার আসল রূপে কি করে এলে? আমাকে বলা হয়েছিল, যখনই কোনো ব্যক্তি দুর্ভাগ্যবশত সত্যি যুবক তোমার সাহায্য করবে তখন তোমার এই শ্রাপ শেষ হয়ে যাবে। আর দেখো, আমি মুক্ত হয়ে গেলাম। তুমি আমার সাহায্য করেছো, আমিও তোমার সাহায্য করব। আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। তুমি আমায় কি করে সাহায্য করতে পারো? কেন করতে পারবো না? তুমি খুব ভালো খাবার বানাও। ব্যাস, তোমার কাছে পয়সা নেই। একটা বাড়ি ছিল, সেটাও তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। তুমি যেই বাসাটা ভাঙার থেকে বাঁচিয়েছো সেই বাসাই আজ থেকে তোমার বাড়ি হবে। আর এই বাসার মধ্যে তোমার নিজের বানানো বাসার রেস্টুরেন্ট হবে।
এইটুকু বলে সেই সুন্দর মেয়ে নিজের হাত বাসার দিকে এগিয়ে দেয়। তক্ষুনি একটা তেজ ধামাকা হয় আর সেই বাসা একটা রেস্টুরেন্টে পরিবর্তিত হয়, যার সিঁড়ি খুব সুন্দর লাকড়ি দিয়ে বানানো ছিল। এই বাসা রেস্টুরেন্ট আজ থেকে তোমার। তোমাকে এখান থেকে কেউ বার করে দিতে পারবে না। যখনই তোমাকে এখান থেকে কেউ বার করার চেষ্টা করবে তখন সে নিজেই অসুবিধায় ফেসে যাবে। এইটুকু বলে সেই সুন্দর মেয়ে ওখান থেকে চলে যায়। সম্পদ সেই রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। সে দেখতে পায় যে রেস্টুরেন্ট ভেতর থেকে একটা 5 স্টার রেস্টুরেন্টের মতো, যেখানে একের পর এক দামি টেবিল চেয়ার ছিল আর কোনো একটা 5 স্টার হোটেলের মতোই সমস্ত সুখ সুবিধে ওখানে ছিল। কিছুক্ষণ পর সম্পদ ওখানে আরাম করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সম্পদ জলখাবার খেয়ে নিচে নেমেই ছিল, তখনই তার সামনে একটা কার এসে দাঁড়ায়। তার মধ্যে থেকে একটা সুন্দর যুবক বাইরে বেরিয়ে আসে আর সম্পদকে বলে, এইটা কিরকম রেস্টুরেন্ট ভাই? এই ধরনের রেস্টুরেন্ট তো আমি শুধু বিদেশেই দেখেছি, কিন্তু সেটাও ছবিতে। এটা আমার রেস্টুরেন্ট, বাসার রেস্টুরেন্ট। আমার রেস্টুরেন্টে সব রকমের খাবার পাওয়া যায়। আচ্ছা, তুমি কি তোমার রেস্টুরেন্টটা আমাকে দেখাতে পারো? আরে দেখানোর কি আছে বাবু, আপনি হলেন আমার প্রথম খদ্দের, আপনার জন্য আমার খাবার আজকে ফ্রি। সম্পদ তার জন্য খুব ভালো খাবার তৈরি করে দেয়। খাবার খেয়ে সেই যুবক আঙুল চেটে চেটে বলে ওঠে, বিশ্বাস করো, আমি এর থেকে অনেক ভালো ভালো হোটেলে খাবার খেয়েছি জানো তো, কিন্তু এর থেকে ভালো খাবার আমি জীবনে কখনো খাইনি। বিশ্বাস করো, আমি অনেক বড় কোম্পানিতে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করি জানো তো। তুমি যদি চাও তাহলে তোমার এই পাখির বাসা রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে পারি। তোমার রেস্টুরেন্ট একেবারে বিখ্যাত হয়ে যাবে আর এখানে খদ্দেরের ভিড় লেগে যাবে। যদি এমন করেন তাহলে আমার জন্য এটা খুবই ভালো হবে। সেই যুবক হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। পরের দিন সেই রেস্টুরেন্টে শহর থেকে আসা লোকেদের ভিড় জমা হয়। সেই ভিড়ে অনেক বড় বড় নেতা, পত্রকার আর অনেক ধনী পরিবারের লোক ছিল। সম্পদের বাসা রেস্টুরেন্ট কিছুদিনের মধ্যেই পুরো ভারতে প্রসিদ্ধ হয় আর এই কথাটাই চৌধুরী আর প্রধানও জেনে গিয়েছিল। তুমি শুধু নামেই প্রধান, তুমি একটা সামান্য কাজ করতে পারলে না? তুমি আমাকে যা বলেছিলে তার থেকে বেশি করে দেখিয়েছি তোমাকে। আরে তুমি তো শুধুমাত্র ওকে তোমার ধাবা থেকে বের করে দিয়েছিলে, আমি ওর বাড়ি পর্যন্ত ওর থেকে কেড়ে নিয়েছি। কিন্তু ওর ভাগ্যটাই এত ভালো যে আমি কি করি বলুন তো? আরে এসব কথা শুনে আমি কি করব এখন প্রধান? ওর পাখির বাসার রেস্টুরেন্টে শহরের বড় লোকেরাও আসে আর গ্রামের লোকজনদেরকে ও ফ্রিতে নিজের রেস্টুরেন্টে খাবার খাওয়ায়, বুঝলে? ও সবাইকে রোজগার দিচ্ছে আর উন্নতি করছে, আর আমরা এখানে পায়ের ওপর পা তুলে শুধু বসে রয়েছি। তুমি কি চাও বলো তো? আমি চাও ওর পাখির বাসার রেস্টুরেন্টের মধ্যে আগুন লাগিয়ে দাও। তাহলে আর দেরি কিসের? চলো গিয়ে আজকে রাত্রের মধ্যেই এই শুভ কাজ আমরা করে ফেলি। প্রধান আর চৌধুরী পেট্রোল নিয়ে সেই গাছের কাছে পৌঁছায়। তারা গাছের উপরে পেট্রোল ছিটিয়ে দেয়, কিন্তু যেইমাত্র তারা আগুন লাগানোর চেষ্টা করে হঠাৎ করে ওদের শরীরে প্রচণ্ড জ্বালা শুরু হয়ে যায় আর তারা চিৎকার করতে শুরু করে দেয়। সম্পদ আর সমস্ত গ্রাহক রেস্টুরেন্ট থেকে বাইরে আসে। আরে আপনাদের আবার কি হলো? আপনারা চিৎকার করছেন কেন? আমাদের ক্ষমা করে দাও সম্পদ, আমরা আজকে তোমার এই পাখির বাসার রেস্টুরেন্টে আগুন লাগাতে এসেছিলাম, কিন্তু যেই আমরা আগুন লাগানোর একবার চেষ্টা করেছি আমাদের শরীরের মধ্যে জ্বলতে শুরু করে দেয়। আজকে তো এই ভুলটা করেছেন প্রধান মশাই, কিন্তু আজকের পর যেন এই ভুল আর কখনো করবেন না। তক্ষুনি সেই বাসা রেস্টুরেন্টের ভেতর থেকে একটা ভারী আওয়াজ আসে, এদের দুজনকে বলো এই গ্রাম ছেড়ে যেন চলে যায়, না হলে ওদের শরীরের জ্বলন দুনিয়ার কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। আমাকে এটা বলা হয়েছিল যে যদি কেউ এই পাখির বাসার রেস্টুরেন্টটাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে অবশ্যই বিপদে পড়বে, বুঝেছো? প্রধান আর চৌধুরী সম্পদের কথা মেনে নেওয়াতেই ঠিক মনে করলো। ওরা দুজন রাত্রিবেলাতেই গ্রাম খালি করে পালিয়ে যায়। সম্পদ আজও বাসা রেস্টুরেন্ট চালায়।